অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। আলতো ছোঁয়ায় সমুদ্র কথন 4। সাদিফের মাস্টার্সের রেজাল্ট দিয়েছে আজ, সেকেন্ড ক্লাস পেয়েছে। আর এ নিয়েই দুরকম অনুভূতিতে ভুগছে ছেলেটা। এই নম্বর সাদিফের কাছে অনেক। ও এমনি অত ভালো ছাত্র না, কিন্তু বাড়ির কেউ খুশি হবে কিনা সন্দেহ। মায়ের তো দেখলেই মুখ কালো হয়ে যাবে। যেখানে বাড়ির এক ছেলে কলেজ টপার ছিল, সেখানে তার ভাই হয়ে সেকেন্ড ক্লাস ছাত্র হওয়া কি লজ্জার? না, লজ্জার কেন হবে? সবার মেধা কি সমান হয়? সাদিফ এবার সিলে ফার্মে ঢুকবে, সেখানে প্রচুর খাটবে। এরপর নিশ্চয়ই রেজাল্ট খারাপ হবে না। কিন্তু চিন্তা একটাই, বাবা আর বড় চাচ্চু না বেঁকে বসেন। যদি বলেন এসব চাকরি বাকরি বাদ দিয়ে ব্যবসায় এসো, ও তো মানাও করতে পারবে না। জীবনে কারও মুখের ওপর না বলেনি সাদিফ। যদি কেউ এসে জিজ্ঞেস করে তোমার ঘাড়ে বসবো, সাদিফ মাথাটা দুদিকে নাড়তে পারে না। উফ, কি যন্ত্রণা! হতাশ চিত্তে ও বাইকে উঠে বসল। অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়ায় বাবা বাইক কিনে দিয়েছিলেন। এখন আবার সেকেন্ড ক্লাস নিয়ে ঘরে ফিরছে। বাবা জানলে মুখের কি অবস্থা হবে কে জানে। বাইক যখন মাঝপথে, পকেটে মুঠোফোন বাজল। এই চলন্ত বাহনে রিসিভ করবে না ভাবলেও মা ফোন করবেন দেখে এক হাত দিয়ে ফোনটা টেনে বের করল সে। সত্যি, জবার কল। সাদিফ রিসিভ করে ফোন কান আর কাঁধের মাঝে গুঁজে বলল, হ্যাঁ মা, আসছি আমি। হ্যাঁ, এই তো কাছাকাছিই আছি। রেজাল্ট এসে দেখাবো। কি খাবো এসে বলি? জবা লাইন কাটলেন। সাদিফ ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল। চিন্তা মাথা থেকে যাচ্ছে না। রেজাল্ট দেখে ওকে ব্যবসা ধরিয়ে দেয়। ও নো, ওর প্যাশনের কি হবে? বাইক তখন অলিগলি ধরেছে। ছেলেটা অন্যমনস্ক থাকার মাঝেই আচমকা দ্রিম করে শব্দ হলো সামনে। বাইকের চাকাটা ভীষণ আওয়াজ করে সামনে থেকে আসা রিকশায় ঠুকে গেল। তুমুল সংঘর্ষের তোড়ে সাদিফের হাত থেকে ফোনটা অলিম্পিকের মতো ছিটকে গেল কোথাও। সেই সাথে রিকশায় বসা দুটো মেয়ে থেকে একজন থুবড়ে নিচে গড়িয়ে পড়ল। হকচকিয়ে গেল রাস্তার সকলে। একটুর জন্যে সাদিফ বাইকের গতি সামলে রাখলেও রিকশা নড়বড়ে হয়ে গেছে। ওদিকে পড়ে যাওয়া মেয়েটার বয়স 18-19 হবে। মাথায় একটা লম্বা বেনি, পেট অবধি তার দৈর্ঘ্য। সামনের দুপাশে দুগাছি চুল ঝুরিছিল। পরন ফার্সি সালোয়ার সেট। কাঁধে ব্যাগ ছিল, তবে ধাক্কা খেয়ে কোথায় ছিটকে পড়েছে জানা নেই। কিন্তু ব্যথায় মেয়েটার অবস্থা নাজেহাল। হাতের কনুই ছিলে যা তা। পাশন মেয়েটি ছুটে গেল কাছে, মরিয়া হয়ে বলল, মারিয়া, ব্যথা পেয়েছিস? এজন্যেই বলি রিকশা ধরে বসতে। আল্লাহ, কোথায় লাগলো? মারিয়া উত্তর দিল না। সব রাগ গিয়ে পড়ল বাইকের আরোহীর ওপর। কটমট করে তাকালো সে। ফুঁসে কিছু বলবে, দেখল ছেলেটা মাথার হেলমেট খুলে কেমন হন্তদন্ত গতিতে নেমে এসেছে। চোখে চশমা, গায়ের রং অতিরিক্ত সাদা, চুলগুলো মেসি। এত সাদা চামড়ার ছেলে মারিয়া এর আগে দেখেনি, কিন্তু ভদ্র নম্র লাগছে। একটু শান্ত হলো ও। ভাবল হয়তো ভদ্র ছেলের মতোই এসে সরি টরি বলবে। সাদিফ সত্যিই ছুটে এলো, অথচ হাত পা ছড়িয়ে পড়া মেয়েটার দিকে ফিরেও দেখল না সে। উতলা হয়ে তুলল ওর পাশে দাঁড় পড়ে থাকা ফোন। স্ক্রিন মুছতে মুছতে বলল, থ্যাঙ্কস গড, কিছু হয়নি। মারিয়া হতভম্বতায় মুখটা হাঁ হয়ে গেল। সাদিফ রিকশাওয়ালাকে বলল, কি মামা, দেখে চালাও না? আরেকটু হলে বাইকের হেডলাইটটা তো ভাঙত। কি কন মিয়া, আমার দোষ? আপনিই তো আয়সা মাইরা দিলেন। মিথ্যে কম বলবা, তুমি রং রুটে আসছো কেন? মারিয়ার এবার ব্রহ্মতালুতে আগুন জ্বলে উঠল। ভুলে গেল ব্যথা পাওয়ার কথা। সঙ্গে সঙ্গে দুম করে উঠে এসেই বাহুতে এক টান মেরে সাদিফকে ফেরালো নিজের দিকে। হকচকিয়ে চাইল ছেলেটা। মারিয়া ফোঁসফোঁস করে বলল, একে তো ড্রাইভ করতে করতে ফোনে কথা বলছিলেন, দুইয়ে নিজেই এসে ধাক্কা মেরেছেন, তিনে আমি এইভাবে পড়ে গেলাম। এত কিছুর পরেও একটা মিনিমাল সরি না বলে মামার সাথে তর্ক করছেন? ম্যানারলেস সাদা মুলা কোথাকার! সাদিফের চোখ দুটো চমকে গেল। আশ্চর্য হয়ে বলল, কি বললেন আমাকে? বাইক চালালে হুঁশ থাকে না কেন? নিজেদের গরিবের স্পাইডারম্যান মনে হয় নাকি? আপনার জন্য আমার পা চলেছে, সময় নষ্ট হয়েছে, এই সাদা জামায় ধুলো লেগেছে, দিন ক্ষতিপূরণ দিন। সাদিফ কিছুক্ষণ কথাই বলতে পারল না। হতবুদ্ধি চোখ ঝাপটে দেখল মেয়েটার ফুঁসতে থাকা মুখ। এত ঝগড়ুটে! কেমন চিরবির করছে, যেন ওকে কাঁচা গিলে ফেলবে। এরকম ঝগড়ুটে মেয়েও আছে নাকি? কই, ওদের বাড়ির মেয়েরা তো এমন না। পিউ, পুষ্প, বড়মা, মেজমা সবাই কত নরম সরম। ভ্যাবলার মতো হাঁ করে কি দেখছেন? ক্ষতিপূরণ বের করুন, জলদি। সাদিফের মেজাজ চটে গেল। সহজে রাগে নাও, সহজে কাউকে বকেও না, কিন্তু আজ মন এমনিই খারাপ। তার উপর উটকো ঝামেলায় প্রচণ্ড খেপল সেও। ফোন পকেটে ভরতে ভরতে বলল, কি দেব? ক্ষতিপূরণ? মামদোবাজি নাকি? ব্যবসায় কি নতুন? টাকা হাতানোর বুদ্ধি তো খারাপ না। টাকা হাতানো মানে? আমি যে ব্যথা পেলাম দেখেননি? এখন আমাকে ওষুধ কিনতে হবে না?
কে দেবে এসব? আগে বলুন, আপনি এ তো চোখ রাঙাচ্ছেন কাকে? মাছির মতো চোখ, তা আবার পাকিয়ে শাসানো। এক চড় মারলে 3 দিন ঘুরবে, আর ফাপড় দেখো। মারিয়া আহাম্মক হয়ে গেল, কথা আটকে গেল ওর। হোয়াট? আপনি কি বললেন? যা শুনলেন। মারিয়া আঙুল তুলে বলল, আপনার সাহস কত বড়? আপনি আমাকে মারার কথা বলেন? আমি আপনাকে নারী নির্যাতনের কেস করব। শুধু নারী নির্যাতন দিলে জুৎসই হবে না, একটা রেপ কেসও দিয়ে দেবেন। মারিয়া তাজ্জব, বিস্মিত। কথাবার্তা বন্ধ হলো কিছুক্ষণের জন্যে। রিকশাওয়ালা মামা গলার গামছা দিয়ে মুখটা মুছতে মুছতে মিটিমিটি হাসলেন। ঝগড়া দেখতে ভালোই লাগে। ফাঁকে একবার বললেন, আফা, আমার ভাড়াটা দিয়ে দেন, আমি যাইগা। মারিয়া খ্যাক করে বলল, এই আপনি চুপ থাকুন, দেখছেন না ঝগড়া করছি? মারিয়ার সাথের মেয়েটি অরিন এসে বান্ধবীর হাত ধরে টানল, চাপা গলায় বলল, মারিয়া চলে আয় না, লোকজন দেখছে। দেখুক, এই অসভ্য ছেলেটাকে চিনুন সবাই। দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ কি জঘন্য ইঙ্গিত দিল দেখলি? আশ্চর্য, আমি কিসের ইঙ্গিত দিলাম? আমি তো আপনার উপকারই করেছি। মামলার ব্যাপারে ভালো মন্দ সাজেস্ট করাটা জঘন্য ইঙ্গিত হয়ে গেল। চুপ করুন অসভ্য লোক। আপনি আমাকে চেনেন? জানেন আমি কে? এই গুলশানের এমপি থেকে সভাপতি সবাই আমার ভাইয়ের পরিচিত। একবার যদি তাকে গিয়ে বলি আপনার এই অসভ্যতার কথা, মেরে আপনার ঠ্যাং ভেঙে দেবে। আচ্ছা, খুব ভয় পেয়ে গেলাম। এবার আমার কি হবে? সাথে একটা গা জ্বালানো হাসি হাসল সাদিফ। মারিয়া রাগে কাঁপতে কাঁপতে বলল, পাবেন, খুব তাড়াতাড়ি ভয় পাবেন। আপনার হেস্তনেস্ত না করলে আমার নামও মারিয়া না। ম্যালেরিয়া? বাহ, সুন্দর নাম, একদম আপনার সাথে পারফেক্ট যাচ্ছে। অরিনের জিভ দাঁতের নিচে পড়ল, দিয়েছে রে পাগল খেপিয়ে। মারিয়া চেঁচিয়ে বলল, হোয়াট? ম্যালেরিয়া? আমি ম্যালেরিয়া? আপনাকে আমি আপনাকে? মেয়েটা ফোঁসফোঁসে এদিক ওদিক তাকায়, যেন লাঠি সোটা খুঁজছে। সাদিফও বুক ফুলিয়ে দাঁড়ালো, চোখের চশমা ঠেলে বলল, কি করবেন? গায়ে 2 কেজি মাংস নেই, তেজ দেখো। কি করবেন আমিও দেখি। প্রথমে নাম, এখন আবার স্বাস্থ্য নিয়ে কথা বলা। মারিয়ার মাথা এত বিগড়ালো, সঙ্গে সঙ্গে ওর চোখ থেকে চশমাটা চিলের মতো ছো মেরে এনেই আছাড় মারল মাটিতে। সাদিফ বিমূঢ়, স্তব্ধ, আর্তনাদ করে বলল, এটা কি করলেন? আমি চশমা ছাড়া দেখতে পাই না। আয়া, আমার ফেভারিট চশমা। অরিনার ঝুঁকি নিতে চাইল না। মারিয়া খুব জেদি মেয়ে, সঙ্গে সঙ্গে হাত টেনে বলল, তুই চল মারিয়া, চল। গায়ের সব জোর দিয়ে মেয়েটাকে টেনে নিয়ে রিকশায় বসালো। যেতে যেতেও কটমটিয়ে চেয়ে রইল মারিয়া। সাদিফের চশমা 2 টুকরো তখন। ভাঙা গ্লাস হাতে নিয়ে ছুটে যাওয়া রিকশায় চেয়ে দাঁত পিষল সে। বিড়বিড় করল রেগে মেগে, ম্যালেরিয়ার বাচ্চা, ফালতু মেয়ে, আরেকবার ধরি পাই, বেনির গোছা কেটে দেব। পুষ্প ভেবেছিল ইকবাল নাটক করছে। এমন দামড়া ছেলে তো আর ওর ভয়ে অজ্ঞান হতে পারে না। কিন্তু সেকেন্ডেও যখন ইকবালের চোখ মুখ নড়ল না, আতকে উঠল বেচারি। ধর্মরিয়ে পাশে বসল, গাল চাপড়ে চাপড়ে ডাকল, শুনছেন? আরে কি হলো, শুনছেন? এই যে ইকবাল ভাই। আল্লাহ! ইকবালের জবাব নেই, নিথরের মতো পড়ে আছে, 2 হাত দুদিকে। ভয়ে বুক শুকিয়ে গেল বেচারির। আবার উল্টোপাল্টা কিছু ঘটল না তো? হায় আল্লাহ! ততক্ষণে ওর চেঁচামেচিতে কফি শপের ভেতর থেকে ছেলেপেলে বেরিয়ে এসেছে। ভিড়ভাট্টায় পুষ্প তলিয়ে গেল অমনি। এক একজন হন্তদন্ত ভঙ্গিতে প্রিয় ইকবাল ভাইয়ের শরীরটা হাতে ধরাধরি করে তুলে ফেলল গাড়িতে। আরিফ বোতল ভর্তি পানি মুঠোয় ঢেলে এক দলা ছুড়ল তার চোখে মুখে। তাও ইকবালের জ্ঞান ফিরল না। সোহেল বসতে নিতে ইকবালের পাশে। এর আগেই হুড়মুড় করে সেখানে ভেতরে উঠে গেল পুষ্প। জিভ কাটল ছেলেটা, হায় হায় করল মনে মনে। ওরে, ধূসর আছে তো। ইকবালের মাথা সিটে হেলে আছে, পুরোপুরি অচেতন সে। পুষ্প এপাশের দরজা খুলে ঢুকেছে, ঠিক একই রকমভাবে ওই পাশের দরজাটা খুলে ঢুকল ধূসর। 2 ভাইবোন অমনি মুখোমুখি হয়ে গেল। চোখে চোখ পড়তেই পুষ্পের বুকটা ছ্যাঁত করে ওঠে। ঢোক গিলে বলে, তুমি? ধূসর কিছু বলল না, একটা প্রশ্নও করল না। পুষ্প এখানে কেন, কিভাবে এলো, কিচ্ছু না। এই মুহূর্তে গাড়ি ভর্তি ছেলে পেলে আছে। সোজা সোহেলকে বলল, শাহাবুদ্দিনে চল। গাড়িতে টান দিলেন জুয়ান। অথচ 2 রকম ভয়ে পুষ্পের তখন প্রাণ যায়। একে ধূসর এখানে, 2 ইকবালকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুষ্প পাশ ফিরে তাকালো এক পল। ইকবালের মুখটা যেন আহামরি শুকনো। আহারে, ও ওইভাবে না এলে তো এরকম কিছুই হতো না। সব মিলিয়ে মেয়েটা কেঁদেই দিল এবার। তেমন কোনো শব্দ না হলেও নাকটানার ফ্যাচফ্যাচে আওয়াজ ছেয়ে গেল গাড়িতে। সোহেল সামনের সিটে ছিল। প্রাইভেট কার, জায়গা তেমন নেই, তাই ওর কোলে বসেছে আরিফ। ধূসরের পাশে বসা রৌনক। সোহেল একবার চোরের মতো ধূসরকে দেখছে, পরের বার পুষ্পের কান্না দেখছে। মাঝে একটু সান্ত্বনা দিয়ে বলল, আপু কেঁদো না, ইকবালের একটু লো প্রেশার তো, মনে হয় ফল করেছে। পুষ্প কাঁদতে চায় না, টিস্যুতে নাক চেপে রেখেছে, কিন্তু চোখের জল তো কথা শোনার জিনিস না। এই যে কেমন হেঁচকি উঠে গেল।
ও চোখ মুছতে মুছতে চোরা দৃষ্টিতে ধূসরকে দেখতে গেলে কলিজা শুদ্ধ ছলকে উঠল অমনি। মানুষটা আগেই গরম চোখে চেয়ে ও তাকাতেই ভ্রু নাচিয়ে বলল, অজ্ঞান হয়েছে ইকবাল, তুই কাঁদছিস কেন? পুষ্প কি বলবে বুঝতে পারল না, ভয়ে ডরে আমতা আমতা করে বলল, আমি ইকবাল ভাইয়ের এই অবস্থা, তোমরা তো কাঁদছ না, তাই ভাবলাম আমি একটু কাঁদি। একদম কেউ না কাঁদলে খারাপ দেখায়। ধূসর আর কিছু বলল না। ইকবালের মুখের দিকে দেখল কপাল কুঁচকে। মুখে পানি ছেটানোতে ওর গাল গলা পাঞ্জাবি ভিজে গেছে। ধূসর পকেট থেকে রুমাল বের করে খুব আস্তে আস্তে বন্ধুর ভেজা চোখ মুখ মুছে দিল। পরপর জোয়ানকে বলল, স্পিড বাড়ান, এত স্লো কেন? গাড়ি থামল ওই নামিদামি হাসপাতালের সামনে। ইকবালকে নিতে স্ট্রেচার আনতে হলো না। পেছনের গাড়িতে আসা দলের দলবলের ছেলে পেলে তাকে কাঁধে তুলেই হল্লা মাচিয়ে ঢুকল ভেতরে। খালিদ ভিন্ন জায়গায় ছিলেন, তাকেও খবর দেওয়া হয়েছে। একজন গাট্টাগোট্টা সভাপতি দিন দুপুরে রাস্তায় চিৎপটাং হয়ে পড়ল, এ বড়ই আশ্চর্যের বিষয়। ইকবালের বিপি নেমে গেছে। রোদে ঘোড়ায় অবস্থা একটু বেগতিক ছিল। চিকিৎসকের এই কথায় একটা বড়সড় স্যালাইন তার মাথার পাশে ঝুলে গেল অমনি। হাত ফুটো হলো ক্যানোলার সূচে, সেই সাথে একটা কেবিনও বরাদ্দ করল সবাই। আপাতত কেবিনে মোট 4 জন আছে। করিডোরে ঘুরছে বাকিরা। এর মাঝে খালেদ এসে ইকবালকে দেখে গিয়েছেন। তাগড়া সবল ছেলেটা হঠাৎ অসুস্থ হলো, এ নিয়ে আক্ষেপও জানালেন কিছু, তবে সংসদে কাজ থাকায় বেশিক্ষণ থাকতে পারলেন না। কেবিনের ছোট সোফার এক কোণে চুপটি করে বসে আছে পুষ্প, আর ঠিক সোফার ওই কোণে ধূসর বসেছে। এসি চললেও ঘামে ইউনিফর্ম ভিজে গেছে মেয়েটার। এই ঘাম দুশ্চিন্তার। ধূসর ভাই যে ওখানে থাকবেন পুষ্পর মাথায় ছিল না। থাকলে অমন তেড়ে মেরে কোনোদিন আসতই নাও। এখন মানুষটা কিরকমও বুঝতে পারছে না। এলো পরশু, অত কথা হয়নি। সাদিফ ভাই যেমন বন্ধুত্ব সুলভ, ধূসর ভাই তা নন। মুখ দেখেই তো ভীষণ রাগী মনে হয়। কথাও মেপে বলেন, হ্যাঁ গম্ভীরও একটু। এখন যে কি হবে, কিছু জিজ্ঞেস করলে কি বলবে পুষ্প? মেয়েটা যখন চিন্তায় মরছে, ধূসর তক্ষুনি বলল, তুই ওখানে কি করছিলি? পুষ্প চমকে ফিরল, হ্যাঁ, তোর কলেজ ওখানে? না। তাহলে ওখানে কি? মেয়েটা ঢোক গিলল দুবার, জিভে ঠোঁট চুবিয়ে বলল, ফুচকা খেতে এসেছিলাম। কার সাথে? বন্ধুদের সাথে। সব মেয়ে ছিল। বড় আব্বু জানে? পুষ্পর মুখ ফ্যাকাশে হলো, না। জানাবো? ও জোরে জোরে মাথা নাড়ল, না না ভাইয়া প্লিজ না। এমন আর হবে? কক্ষনো না। এরপর থেকে কলেজ শেষে কোথায় যাবি? পুষ্পর কণ্ঠ কাঁদো কাঁদো, বাড়িতে। এর মধ্যে কবির এসে কেবিনের দরজা ঠেলে উকি দিয়ে ডাকল, ধূসর ভাই। ঘাড় ঘইয়ে চাইল ধূসর, ওই পেশেন্টের ডিটেলস লিখবে। ধূসর সাথে সাথে উঠে বেরিয়ে গেল। আরিফ গেল পেছনে। ধূসরকে তার জব্বর লেগেছে। হাঁটা চলাতেই কি নেতা নেতা ভাব, দেখেই মনে হয় জন্মই রাজনীতির জন্যে। সোহেল রনককে বলল, চলো আমরাও যাই। রনকের মাঝে একটু দোনামোনা। ধূসরের পেছনে হাঁটবে কেন ও? কিন্তু মুখে বলতে পারল না। পূর্বেই ওর কাঁধ পেঁচিয়ে নিয়ে গেল সোহেল। কেবিন ফাঁকা হতেই চোখ বুজে রুদ্ধ দমটা ফেলল পুষ্প। সতর্ক চোখে দরজায় দেখল এক পল। তারপর ব্যাগ পাশে রেখেই ছুটে এসে ইকবালের বেডের পাশে দাঁড়ালো। প্রেমিকার বুকখানা কষ্টে হু হু করে উঠল অমনি। ফের চোখ ফেটে জল এলো পুষ্পর। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে হাতটা তুলে ইকবালের চুলে রাখল সে। সযত্নে মাথায় হাত বোলালো কয়েকবার। হঠাৎ বাইরে পায়ের আওয়াজ শোনা গেল। ও ভাবল ধূসর আসছে। তড়িঘড়ি করে ফিরতে নিল যেই আচমকা পেছন থেকে হাতের কবজি টেনে ধরল কেউ। থমকে ফিরল মেয়েটা। ইকবাল চোখ মেলে চেয়ে ও তাকাতেই হাসল একটু। পুষ্প খুশি হয়ে বলল, ইকবাল ভাই, আপনার জ্ঞান ফিরেছে? ইকবাল ব্যাকুল গলায় বলল, বিশ্বাস করো, মেয়েটাকে আমি চিনি না, কোত্থেকে এসেছে তাও জানি না। হুট করে ফড়িংয়ের মতো লাফ দিয়ে এসে আমার ছবি তুলে নিয়ে গেল। পুষ্প একটু ভ্যাবাচাকা খেল, পরপর চিবুক নুইয়ে বলল, এসব কথা আমাকে বলছেন কেন? তুমি জানো না? দুপাশে ঘাড় নাড়ল। ইকবাল হেসে বলল, আচ্ছা, তাহলে ওভাবে রেগেমেগে কার কাছে আসছিলে? পুষ্প ঠোঁট টিপে মিহি স্বরে বলল, আমার মুখটাই এমন। আচ্ছা, তাহলে এখন কাঁদছ কেন? পুষ্প তাড়াহুড়ো করে চোখের কোণ মুছতে মুছতে বলল, কই কই কাঁদছি? সারা রাস্তা কেঁদেছ, আমি জানি। পুষ্প ভীষণ লজ্জা পেল। কথা ঘোরাতে বলল, আপনার এখন কেমন লাগছে? ইকবাল ক্লান্ত গলায় বলল, ভালো না, খুব খারাপ, কখন যেন মরে টরে যাই। ছি, এসব বলতে নেই। ইকবাল স্বর নামিয়ে ডাকল, পুষ্প। পুষ্পর ওই চোখে চোখ রাখার সাধ্য হল না। উত্তর দিল এলোমেলো দৃষ্টিতে, জি, আমার তোমার কিছু বলার আছে। বলুন। ইকবাল আজ আর রাগঢাক রাখল না, বলল সরাসরি, আমার তোমাকে ভালো লাগে। পুষ্প এই কথা জানে। ইকবালের চোখের চাউনিতেই তো পরিষ্কার এসব, কিন্তু অবাক হলো স্বীকার করাতে। দু চোখের বিস্ময় দেখে ইকবাল মন খারাপ করে বলল, কিছু বলো। কি বলবো?
ভালো তো যে কাউকেই লাগতে পারে। ইকবাল মৃদু ঠোঁটে হাসে। চালাকি? আমি বোঝাতে চেয়েছি আমি তোমাকে ভালোবাসি। আপনি কি আমায় প্রপোজ করছেন? ভালো হয়নি? আসলে কোনোদিন কাউকে প্রপোজ করিনি তো। রাজনীতিতে ইকবাল পাকা হলেও প্রেমে একটু কাঁচা এখনো। পুষ্প মাথা নুইয়ে বলল, কিন্তু হঠাৎই কথা কেন? আর আপনার বন্ধুর ভয় নেই আর? ইকবাল স্বস্তি নিয়ে বলল, না, বন্ধু নিজে বলেছে তাকে ভয় না করে লক্ষ্যে এগিয়ে যেতে। আর আমার লক্ষ্য তো তুমিই, মাই লাভ। পুষ্পর বুকটা ধক করে উঠল অমনি। ইকবালের মুখে মাই লাভ যেন সেতারের মিষ্টি সুর, কিন্তু চোখের নরম দৃষ্টি লুকিয়ে শক্ত গলায় বলল, এসব লাভ টাভ ডেকে লাভ নেই ইকবাল ভাই। আগে ভালো করে ভেবে নিন। আবার বন্ধুর দোহাই দিয়ে মাঝপথে পালিয়ে যাবেন না তো? ইকবাল বুক টান টান করে বলল, আমি পাঠান বংশের ছেলে মাই লাভ, পাঠানরা কোনোদিন পালায় না। পুষ্প কি উত্তর দেবে বুঝল না। একদিকে ও ইকবালকে ভালোবেসে আগেই মরে আছে, দুয়ে ভরসাও হচ্ছে না। ধূসর ভাইয়ের প্রতি ইকবালের যা মাননি, যদি বলে বন্ধু মানবে না তাই তুমি বাদ। মেয়েটার শুকনো মুখে চেয়ে ইকবাল কিছু বুঝল বোধহয়। বলল, আমাকে একটু ধরবে? বসবো, আসলে মাথা ঘুরছে তো। পুষ্প ঘাড় নেড়ে ওর পিঠে হাত রাখল, উঠে বসালো আস্ত ধীরে। ইকবাল পকেট হাতায় খুঁজল কিছু, পেল না। তারপর চোখ পড়ল নিজের হাতের আঙ্গুলি, একটা প্ল্যাটিনামের আংটি। মুহূর্তে টান মেরে খুলে আনল, আরেক হাত পাটল পুষ্পর সামনে। প্রেমিক সুলভ সেই মোহময় দৃষ্টি নিয়ে বলল, মিস তিয়াশা শিকদার পুষ্প, উইল ইউ বি মাই লাভ ফর এভার? পুষ্প অবাক হয়ে একবার আংটি দেখল, একবার ইকবালকে। ও বলল, এবার তো বিশ্বাস করো ভাই, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। একসময় বলতাম দেশের জন্যে লড়ব, দেশের তরে মরব, কিন্তু আজ থেকে ইকবাল দেশের জন্যে লড়বে, মাই লাভের তরে মরবে। আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তাহলে এত চিন্তা, এত ভাবনা কিসের? প্রেমে এত ভাবতে নেই। পুষ্পর মন মস্তিষ্ক অকেজো, দ্বিধা দাঁধা বুক জুড়ে। এই আবদার, এই চাওয়া ও ফিরিয়ে দিতে পারছে না। বিশ্বাস করতে ইচ্ছে করছে ওকে। কাপা হাতটা তুলে রাখতে গেল ইকবালের পেতে রাখা হাতে, তক্ষুনি টের পেল বাইরে থেকে আরিফরা কথা বলতে বলতে এদিকে আসছে। সাথে ধূসরও আছে নিশ্চয়ই। মুহূর্তে দুজন ছিটকে গেল দুদিকে। পুষ্প হুড়মুড়িয়ে এসে আরের জায়গায় বসল, আর ইকবাল ঝট করে চিত হয়ে শুয়ে পড়ল অমনি। ধূসর ঢুকল, সাথে সোহেল, আরিফ আর রৌনক। সোহেল একপল পুষ্পকে দেখে আবার ইকবালকে দেখে স্বস্তির শ্বাস ফেলল। না, সব ঠিকই আছে, কিন্তু কিছু একটা দেখে ধূসরের কপাল মেকে গেল হঠাৎ। তীক্ষ্ণ চোখে এগিয়ে গেল ইকবালের বেডের দিকে। পুষ্পর বুক দ্রিম দ্রিম করে উঠল। কলেজ ইউনিফর্মে স্কার্ফটা তুলে মুখের ঘাম মুছল বারবার। ধূসর দুহাতের ভর বেডে রেখে একটু ঝুঁকল ইকবালের মুখের দিকে। ভ্রু কুচকে ওর পেটে রাখা হাতটা ধরে বলল, এই হাত তো ওর পাশে রাখা ছিল, এখানে কি করে এলো? সাথে ঘাড় ভেঙে ঝট করে তাকাতেই পুষ্পর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বেহুশের ভান করা ইকবাল মনে মনে হাই হাই করে বলল, কি সর্বনাশ, হাত কোথায় ছিল তাও মনে রেখেছে? পুষ্প আমটা আমটা করে বলল, হাতটা ঝুলছিল দেখে আমি তুলি দিয়েছিলাম। ধূসর গালে জিভ ঘুরিয়ে ঘুরিয়ে কি যেন ভাবল, হঠাৎ বলল, তোর এখানে কাজ নেই, বাড়ি যা। আমি একা? এত দূর কিভাবে যাব ভাইয়া? কাউকে পাঠাচ্ছি। ইকবাল মনে মনে কটমটিয়ে বলল, এই না, খবরদার না, আমার মাইলাভকে কোনো ছেলের সাথে পাঠাবি না ধূসর, পিটিয়ে সেটার পাছার ছাল তুলে ফেলব কিন্তু। আরিফ বলল, আমি দিয়ে আসবো ভাই। ইকবাল মনে মনে চিৎকার করে উঠল, না আয়া, এই শালার চরিত্র ভালো না, আরিফের বাচ্চা, আমার মাইলাভ থেকে দূরে থাক। ধূসর ফের কিছু একটা ভাবল, বলল, না, আমি নিয়ে যাচ্ছি, তোমরা ওর কাছে থাকো, আমি পুষ্পকে পৌঁছে দিয়েই আসব। আবার আসবেন? এতটা রাস্তা? ইকবাল আমার বন্ধু আরিফ, বন্ধুত্বের রাস্তাকে মাপে। তারপর পুষ্পকে বলল, আয়। ও আগে বেরিয়ে গেলেও পুষ্প হাঁটল পিঁপড়ের গতিতে। আংটিটা যে কোথায় পড়ল তখন! ইস, মুখ কালো করে ভাইয়ের পিছু নিল সেও। এতক্ষণে সোফা ফাঁকা পেয়ে আরিফ গা ঝেড়ে বসতে গেতেই বেডে মরার মতো পড়ে থাকা ইকবাল তড়াক করে উঠে বসল অমনি। অস্থির হয়ে এদিক ওদিক দেখে বলল, আমার আংটি কই, আমার আংটি কই? কেবিনেট 3টি মানুষই ভরকে গেল। আরিফ আতকে বলল, এ কি ইকবাল ভাই, আপনি জ্যান্ত? তাহলে কি মৃত? এত জলদি মারবি আমাকে? নার্স ডাক, আমার ক্যানোলা খোলা। না না, নার্স মহিলা মানুষ, কোনো ছেলে পেলে ডাক। রনক বলল, ইকবাল সুস্থ তুমি? তাহলে এসব কি ছিল? তুমি আগে কাউকে ডাকো ভাই, হাত ব্যথা করছে। রনক বেরিয়ে যায় দ্রুত। ইকবাল বলল, 2 ভাই বোনের ভয়ে মটকা মেরেছিলাম, অভিনয় বড় কষ্টের জিনিস। যাকগে, গাড়িতে আমার মুখে পানি দিয়েছিল কে? আরিফ হাত তুলে বলল, আমি। এদিকে আয়। ছেলেটা হেসে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে ওর গালে একটা চটকানা মারল ইকবাল। রেগে রেগে বলল, শালার পুত, ওইভাবে কাউকে পানি ছিটায়? নাকে মুখে ঢুকে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আরেকটু হলেই হাঁচি দিয়ে দিতাম। আরিফ গালে হাত চেপে মিনমিনিয়ে বলল, সরি ভাই। সোহেল বলল, তুই কি আসলে অজ্ঞান হয়েছিলি?
প্রথমে হয়েছিলাম, পরে এই বলার ছেলেটা এমনভাবে পানি মেরেছিল, খুব কষ্টে চেপে রাখতে হয়েছে। কিন্তু এত কিছু কেন ইকবাল ভাই? সেসব কথা বলা যাবে না। আপাতত আমার জন্য 1 কাপ চা আনা, সাথে 2টো নাবিস্কো বিস্কিট। আমি আনছি বলে সোহেল হাসল, মাথা নাড়তে নাড়তে বেরিয়ে গেল বাইরে। ইকবাল বিস্কিটে কামড় বসালো। হতচ্ছাড়াটা আমাকে কত ভালোবাসে দেখলি সোহেল? হতচ্ছাড়াটা আবার কে? আরে ধূসর, আমার পার্সোনাল হতচ্ছাড়া ওটা, আদর করে ডাকি। ওদের কথার মাঝেই রৌনক এলো, সাথে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ইন্টার্নশিপে থাকা ছেলে। স্যালাইন শেষ হওয়ায় ক্যানোলা খুলে দিয়ে গেল। আরিফ বলল, ভাই আমি একটা কথা বলি? হ্যাঁ? ধূসর ভাইকে আমার অনেক ভালো লেগে গেছে। ইকবাল কপাল কোচকে বলল, তোর না গার্লফ্রেন্ড আছে? কি বলেন ভাই, আমি অন্য কথা বললাম। ওনারে বেশ লাগলো, দলে আসলে দারুণ হইতো বলেন। ইকবাল মাথা নাচিয়ে হাসল। আসবে তো বলেছে আজকে। রনক, দাঁড়িয়ে কেন, বসো না। রনক বসল অন্ধকার মুখে। ধূসর তাহলে দলে আসবে? এ আবার কোন নতুন সমস্যার উৎপত্তি? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।